খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে। আজ 9 তারিখ বুধবার। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। পুরনো কর্মীরা মিলে লড়াই করবে, শ্রমিকের সঙ্গে সাক্ষাতের পর বড় বার্তা দিলীপের। সিবিআইয়ের গাফিলতির দায় বিরোধী দলনেতারাও, বলছেন জুনিয়র ডাক্তাররা। নবান্ন অভিযানেও না। এরা সকলে ভাইপো গ্যাংয়ের সদস্য। 50 জনের ছবি ও নাম প্রকাশ করলেন শুভেন্দু। গত 50 বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস, বাবাও জন্মেছেন এদেশেই, তাও এলো এনআরসি নোটিশ। তীব্র ক্ষোভ প্রকাশ মমতার। কসবাকান্তি রিপোর্ট পেশ বিজেপির কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের, কি সুপারিশ? নরসিংহ দত্ত কলেজ ঘেরাও, এসএফআই-এর পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। সোনারপুর কলেজে দাদার কীর্তি, নবাগতা ছাত্রকে দিয়ে মাথা টেপাচ্ছেন ছাত্রনেতা। দেখুন ভাইরাল ভিডিও। বড় খবর, 46,000 কিউসেক জল ছাড়ল ডিভিসি। কোন কোন জেলায় বন্যার আশঙ্কা, জানুন বিস্তারিত। মমতার পোস্টে দিলীপের কমেন্ট, জোরালো হচ্ছে ফুল বদলের জল্পনা। হঠাৎ কেন বাংলায় আসছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী, দেখা করবেন মমতার সঙ্গে। দিল্লিতে পুরনো গাড়িকে আর তেল দেবে না পেট্রোল পাম্প, কলকাতায় কত দূর? কাটোয়া বিস্ফোরণে জখম হয়েও ফেরার, অবশেষে গ্রেপ্তার ইব্রাহিম শফিকরা, ধৃত বেড়ে নয়। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। নয়া বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতের পর মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বড় বার্তা দেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানালেন যে দলের সকল পুরাতন কর্মী শ্রমিক ভট্টাচার্যের পাশে রয়েছেন এবং সকলেই তার নেতৃত্বে লড়বেন। এখানেই শেষ নয়। তিনি এটাও জানান যে সকল পুরনো কর্মী একসঙ্গে নবান্নে পৌঁছবেন। দীর্ঘদিন ধরে দলের থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, যার পর অনেকেই মনে করছিলেন যে তিনি হয়তো গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরের পতাকা ধরবেন। এই পরিস্থিতিতে রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর শ্রমিক ভট্টাচার্যর যাবতীয় ভুল বোঝাবুঝি মেটানোর দায়িত্ব নেন এবং মঙ্গলবার সাক্ষাৎ করেন দিলীপ ঘোষের সঙ্গে। এদিন দিলীপবাবু দপ্তরে পৌঁছতেই কর্মীদের উন্মাদনা একেবারে আলাদা মাত্রায় পৌঁছে যায়। এক কথায় বলতে গেলে সকলে বেশ খুশি হন দিলীপ ঘোষকে দেখে। সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হন প্রাক্তন রাজ্য সভাপতি। সেখানে দলের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বক্তব্য রাখেন এবং বলেন, আমি ওনাকে বলে দিয়েছি যে শুধু আমি নয়, দলের সকল পুরনো কর্মী আপনার সঙ্গে আছেন এবং আপনার নেতৃত্বেই লড়াই করবেন। আমরা সকলে নবান্নে পৌঁছব। বলা বাহুল্য, দিলীপ ঘোষের এই ভোকাল টনিকে মনোবল চাঙ্গা হয়েছে গেরুয়া শিবিরের কর্মীদের। এবার দেখার বিষয় যে আগামী দিনে দলের সাংগঠনিক অবস্থা শক্তিশালী হয় কিনা, তার সক্রিয়তায় কি হয় এখন সেটাই দেখার। কসবাকান্দির প্রতিবাদে ল কলেজের সামনে সভা করছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মঞ্চ থেকে আগামী 9 অগস্ট আরজিকর কাণ্ডের 1 বছরে নবান্ন অভিযানের কথাই বলেছিলেন। যদিও তার দাবি ছিল তিনি এই অভিযানের ঘোষণা করেননি, নির্যাতিতার বাবা মায়ের পথে নামার ডাককে সমর্থন করেছেন মাত্র। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা অবশ্য জানিয়ে দিলেন তারা এই অভিযানে সামিল হবে না। প্রথম থেকে আরজিকর আন্দোলনকে অরাজনৈতিক রেখে এসেছেন অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, আশফাকুল্লাহ নাইয়ারা। ঘটনার 1 বছরের মাথাও সে বিষয়টি থেকে সরে আসছেন না তারা। নবান্ন অভিযান প্রসঙ্গে তারা বলছেন, দলীয় পতাকা ছাড়া নবান্ন অভিযানের কথা হয়েছে ঠিকই, কিন্তু তার ঘোষণা হয়েছে রাজনৈতিক মঞ্চ থেকে, তাই এই কর্মসূচিতে তারা থাকবেন না। যদিও জানা গিয়েছে আরজিকর নির্যাতিতার বাবা মা এতে সামিল হবেন। নবান্ন অভিযানে সামিল না হওয়ার ঘোষণা করার পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কার্যত নিশানা করেছেন প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা। তারা বলছেন যে ঘটনা ঘটেছে তার জন্য রাজ্য সরকার যেমন দায়ী, তেমনি সিবিআইও দায় অস্বীকার করতে পারে না। তদন্তভার হাতে নেওয়ার পর এতদিনেও সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি তারা। কেন চার্জশিট দিতে পারছে না কেন্দ্রীয় সংস্থা? তাদের গাফিলতির দায় বিরোধী দলনেতাকেও নিতে হবে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওতে আমরা 700টি লাইক এবং 300 জন নতুন সাবস্ক্রাইবার টার্গেট নিয়েছি। আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি ফলো করুন।
চলো এবার ফিরে যাই পরবর্তী খবরে। কসবা কাণ্ডের পর থেকেই রাজ্য জুড়ে কলেজে কলেজে শাসক দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে দৌরাত্ম্যের অভিযোগ ঘিরে সরগরম রাজনৈতিক মহল। তারই মধ্যে এবার একে একে 50 জনের নাম এবং ছবি প্রকাশ করে রাজ্যের বিরোধী দলনেতা দাবি করলেন এরা সকলেই ভাইপো গ্যাংয়ের সদস্য, যারা শাসক দলের ছত্রছায়ায় মেয়েদের উপর নির্যাতন এবং টাকা তোলার মতন অপরাধে যুক্ত। সোমবার শুভেন্দু সাংবাদিক সম্মেলন করে বলেন, এমন 1000 নাম প্রকাশ করতে পারে। তার অভিযোগ এইসব ছাত্ররা ভাইপোর হয়ে টাকা তোলার কাজ করে। মনোজিৎ মিশ্রের মতন বহু ছাত্রী নির্যাতনকারী আজও কলেজ চত্বরে ক্ষমতার রক্ষা কবচ পরে ঘুরে বেড়াচ্ছে। শুভেন্দুর দাবি, প্রতি কলেজে মনোজিৎ মিশ্ররা আছে, ছাত্রছাত্রীদের সুরক্ষা বলে কিছুই নেই, প্রশাসন কিছু করে না, কারণ এরা সকলেই ভাইপোর লোক। শুভেন্দু আরও বলেন, রাজ্যের কলেজে কলেজে ইউনিয়ন রুমগুলো এদের কার্যকলাপের জন্যই বন্ধ করে দিতে বলতে হয়েছে আদালতকে। এদিন দিল্লিতেও কসবা কাণ্ড নিয়ে সরব হয় বিজেপি। রাজ্যের সম্প্রতি ঘুরে যাওয়া বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেতা সত্যপাল সিং সাংবাদিক বৈঠক করে জানান, এটাই প্রথম দেখলাম নির্যাতিতার এফআইআরে অভিযুক্তদের নাম ইচ্ছাকৃতভাবে বদলে MJ লেখা হয়েছে। পুলিশ নিজের মতন করে অভিযোগ বদলে নিচ্ছে। যেখানে অভিযোগই পাল্টে দেওয়া হয় সেখানে কিভাবে ন্যায় বিচার পাওয়া যাবে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধীনে কোনো বর্তমান বিচারপতির নজরদারিতে তদন্ত করার দাবি জানান তিনি। কোচবিহারের দিনহাটার রাজবংশী সম্প্রদায়ের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর কাছে এলো এনআরসি নোটিশ। জানা গেছে অসম সরকারের ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে পাঠানো হয়েছে এই নোটিশ, যেখানে বলা হয়েছে 15 জুলাইয়ের মধ্যে উপযুক্ত নথিপত্র না দেখাতে পারলে তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। বিষয়টি সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে বাংলা এবং ইংরেজি ভাষায় মুখ্যমন্ত্রী লিখেছেন, আমি হতবাক এবং অত্যন্ত বিচলিত হয়েছি জেনে যে দিনহাটার বাসিন্দা উত্তম ব্রজবাসীকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে। 50 বছরেরও বেশি সময় ধরে তিনি এই বাংলার বাসিন্দা। তার বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে বিদেশি সন্দেহে হয়রানি করা হচ্ছে। এটি আমাদের গণতন্ত্রের উপর পরিকল্পিত আক্রমণ। প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো এবং ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। তিনি আরও অভিযোগ করেন, এই অপচেষ্টা গণতান্ত্রিক সুরক্ষাকে ধ্বংস করে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলায় বিজেপির ষড়যন্ত্র। পাশাপাশি সমস্ত বিরোধী দলগুলিকে একজোট হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। স্থানীয় বাসিন্দারা উত্তমকে জন্মগত দিনহাটাবাসী বলেই জানিয়েছে। উত্তম নিজেও জানান, আমার জন্ম এখানে, বাবারও জন্ম দিনহাটায়, আমার বয়স 50, কখনো অসম যায়নি। এই নোটিশে আতঙ্কিত হয়ে পড়েছে। নোটিশে উল্লেখ, 1966 থেকে 1971 সালের মধ্যে উত্তম নাকি অসম সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করেছেন এবং পুলিশ ভেরিফিকেশন নথি দেখাতে না পারায় তাকে অনুপ্রবেশকারী বলা হয়েছে। এখন গোটা এলাকাতেই ছড়িয়েছে উদ্বেগ এবং ক্ষোভ। কসবার দক্ষিণ কলকাতা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ধৃত মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় এবং জৈব আহমেদকে 22 জুলাই পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিল আলিপুর আদালত। এছাড়াও ধর্ষণে সাহায্যের অভিযোগে ধৃত কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কেও একই মেয়াদ পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে। গত 25 জুন কলেজ চত্বরে ওই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ 4 জনকেই গ্রেপ্তার করে। শুরুতে 3 মূল অভিযুক্তকে 8 জুলাই পর্যন্ত এবং নিরাপত্তারক্ষীকে 4 জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হয়। পরে সেই মেয়াদ বাড়িয়ে 8 জুলাই পর্যন্তই করা হয়েছিল। মঙ্গলবার 4 অভিযুক্তকে আদালতে তোলা হলে সরকার পক্ষ জানায়, ইতিমধ্যে অভিযুক্তদের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে এবং সংগ্রহ করা হয়েছে বায়োলজিক্যাল এভিডেন্স। সমস্ত প্রমাণ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এখনও রিপোর্ট না আসায় পুনরায় হেফাজতে চাওয়ার প্রয়োজন হয়নি। পিনাকি বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জামিনের আবেদন জানিয়ে বলেন, একজন নিযুক্ত রক্ষীর কতটা ক্ষমতা থাকতে পারে তা বিচার্য, যদিও আদালত এ বিষয়ে কোনো নির্দেশ দেয়নি। এই ঘটনার তদন্তে লালবাজার গঠন করেছে 9 সদস্যের বিশেষ তদন্তকারী দল। তদন্তে নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ কলকাতার এসি প্রদীপ কুমার ঘোষাল। 22 জুলাই ফের আদালতে পেশ করা হবে অভিযুক্তদের। হাওড়ার ব্যাটরায় নরসিংহ দত্ত কলেজে নবাগত ছাত্রদের ইউনিয়ন রুমে র্যাগিংয়ের প্রতিবাদে দোষী টিএমসিপি ছাত্রনেতাকে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ এবং ঘেরাও কর্মসূচি নেয় বাম ছাত্র সংগঠন। এসএফআইয়ের পাশাপাশি র্যাগিং মুক্ত ক্যাম্পাস করতে ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এবং ছাত্রদের দ্বারা নির্বাচিত ছাত্র সংসদ গড়ার দাবিতে এদিন বিকেলে কলেজ ঘেরাও করে তারা।
এদিনের কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে এসএফআই কর্মীদের ব্যাপক খণ্ডযুদ্ধ হয়। ধস্তাধস্তি শুরু হয় দুপক্ষের। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরই পাশাপাশি এদিন এসএফআই কর্মীদের আনা কুশপুতুল এক যুবক ছিনতাই করে নিয়ে গলির ভিতরে চলে গেলে তা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারপরেই তাকে ধরে ফেলেন বিক্ষোভকারীরা। এই ঘটনায় ফের উত্তপ্ত হয়ে ওঠে নরসিংহ দত্ত কলেজ সংলগ্ন এলাকা। এসএফআই কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। এরপর দুজন এসএফআই নেতা কর্মীকে আটক করে পুলিশ ব্যাটরা থানায় নিয়ে যায় এবং সেখানেও এসএফআই কর্মীরা পৌঁছে যান এবং থানার সামনে বিক্ষোভ দেখাতেই শুরু করে। তাদের বক্তব্য, র্যাগিং কাণ্ডে মূল অভিযুক্ত সৌভিক রায়কে গ্রেপ্তার না করে আন্দোলনকারীদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে থানায়। শুধু তাই নয়, ছাত্রদের কলার ধরে প্রকাশ্যে জনসমক্ষে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে, এমনই অভিযোগ এসএফআই কর্মীদের। উল্লেখ্য, এদিন এসএফআই নরসিংহ দত্ত কলেজ ঘেরাও অভিযানকে ঘিরে আগেই কলেজের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পরিস্থিতি মোকাবিলায় ব্যাটরা থানার পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন সেখানে। সোনারপুর মহাবিদ্যালয় ফের এক ছাত্রনেতার কার্যকলাপ ঘিরে শোরগোল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে কলেজ চত্বরে এক নবীন ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন বছর 44-এর ছাত্রনেতা প্রতীক কুমার দে। ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে প্রবল বিতর্ক। প্রশ্ন উঠছে, কলেজ চত্বরে এমন দাদাগিরি কিভাবে চলতে পারে? এই প্রতীকদের পরিচয় রীতিমতো চমকে দেওয়ার মতো। তিনি বর্তমানে সোনারপুর মহাবিদ্যালয়ের ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর। আরও বিস্ময়ের বিষয়, তাকে এই পদে নিয়োগ করেছেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। এখানেই শেষ নয়, প্রতীক রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির পদেও রয়েছেন। যদিও প্রতীক মূলত বারুইপুর কলেজের প্রাক্তন ছাত্র, তবুও কিভাবে তিনি সোনারপুর কলেজে এতখানি প্রভাব খাটান তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। তাদের দাবি, লাভলি মৈত্রের আশীর্বাদ না থাকলে এরকম ক্ষমতার আস্ফলন সম্ভব নয়। প্রসঙ্গত, এর আগেও প্রতীকের বিরুদ্ধে উঠেছিল গুরুতর অভিযোগ। একসময় সোনারপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পাপিয়া হালদার সোনারপুর থানায় প্রতীকের বিরুদ্ধে শারীরিক এবং মানসিক হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন। তার বক্তব্য, আমি সেই সময় জানিয়েছিলাম প্রতীকের চরিত্র সম্পর্কে। আজকের ঘটনা আবার প্রমাণ করে দিল আমি যা বলেছিলাম তা ঠিকই ছিল। এটি অত্যন্ত লজ্জাজনক। দলীয় নেতৃত্বকে সব জানানো হয়েছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। এই ঘটনার জেরে ফের একবার প্রশ্ন উঠছে, সেই পুরনো কলেজ কি ছাত্র রাজনীতির ছত্রছায়ায় ব্যক্তিগত ক্ষমতা প্রদর্শনের জায়গা হয়ে উঠেছে? কলেজ প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। ছাত্রছাত্রীদের একাংশের মতে এমন ঘটনা যদি প্রকাশ্যে ঘটে তাহলে পর্দার আড়ালে আর কি কি চলে তা ভাবলে শিউরে উঠতে হয়। একদিনের টানা বৃষ্টিতে দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসির জল ছাড়ার পরিমাণ বাড়াতে বাধ্য হয়েছে। ফলে হাওড়া এবং হুগলির একাধিক এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে দুর্গাপুর ব্যারেজ থেকে প্রায় 46,000 কিউসেক জল ছাড়া হয়েছে বলে ডিভিসি সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি মাইথন এবং পাঞ্চেত থেকেও 40,000 কিউসেক জল ছাড়া হয়েছে, যার ফলে দক্ষিণবঙ্গের নিচু এলাকা এবং নদী তীরবর্তী অঞ্চলে প্লাবনের সম্ভাবনা জোরদার হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার যুগলবন্দিতে আরও কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। মঙ্গলবার রাত থেকে বৃষ্টির দাপটে গোটা দক্ষিণবঙ্গ ভিজছে। দুর্গাপুর এবং তার আশেপাশে মেঘ ভাঙা বৃষ্টির কারণে ব্যারেজে জলস্তর বেড়ে যাওয়ায় অতিরিক্ত 6,000 কিউসেক জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। হাওড়া এবং হুগলি জেলার এর আগেও ডিভিসির জল ছাড়ার ফলে বহু এলাকা জলে ডুবে গিয়েছিল, বহু ঘরবাড়ি ফসল নষ্ট হয়েছিল। এবারেও একই চিত্রের আশঙ্কাই করছেন বাসিন্দারা। ইতিমধ্যে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জেলা স্তরে নজরদারি বাড়ানো হয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ডিভিসির অতিরিক্ত জল ছাড়া এবং টানা বৃষ্টির ফলে সামনের দিনগুলিতে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা নিয়ে উদ্বেগে রাজ্য প্রশাসনও। জেলা প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রয়োজন হলে তড়িঘড়ি উদ্ধার এবং ত্রাণ কাজ চালানো যায়। রাজনীতির ট্রেড সেন্টার বলে পরিচিত দিলীপ ঘোষ ফের চর্চার কেন্দ্রে। এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স পোস্টে মন্তব্য করে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক উস্কে দিলেন তিনি। ঘটনার সূত্রপাত কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর নামে আসা এনআরসি নোটিশ ঘিরে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা এক দীর্ঘ পোস্টে লিখেছেন, 50 বছরেরও বেশি সময় বাংলায় থাকা সত্ত্বেও একজন বৈধ নাগরিককে বিদেশি সন্দেহে হয়রানি করা হচ্ছে। এটা গণতন্ত্রের উপর আঘাত, বাংলা এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা। তিনি বিজেপির বিরুদ্ধে ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করার অভিযোগও তোলেন।
এই পোস্টেই পাল্টা দিলীপ ঘোষ মন্তব্য করেন, এনআরসি একটি আইন, যদি কিছু বলার থাকে তাহলে সোশ্যাল মিডিয়ায় না লিখে প্রশাসনিকভাবে অসম সরকারের সঙ্গে কথা বলুন। পশ্চিমবঙ্গের প্রায় 25,000 মানুষ অসমে রয়েছেন। রাজ্য সরকার তথ্য না দেওয়াতে সমস্যা তৈরি হয়েছে, তাই দায়ী পশ্চিমবঙ্গ সরকার। দিলীপের এই মন্তব্য রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি করেছে। যখন তার বিজেপি ছাড়ার জল্পনা তুঙ্গে, তখন এই অবস্থান স্পষ্ট করছে তিনি বিজেপির সঙ্গেই রয়েছেন। এমনকি দিলীপ নিজের শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পরে জানান, আগামী বিধানসভা ভোটে শ্রমিকের পাশেই থাকবেন তিনি। এই ঘটনায় দিলীপের দলবদলের সম্ভাবনা অনেকটাই ধাক্কা খেল বলে মনে করছে রাজনৈতিক মহল। আর এবার কলকাতায় আসছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। পরশু নবান্নে এই বৈঠক হওয়ার কথা রয়েছে বলেও খবর, যদিও বুধবার সন্ধ্যাবেলাতেই কলকাতায় আসছেন তিনি। সূত্রের খবর, জম্মু কাশ্মীরের পর্যটন নিয়ে এক অনুষ্ঠানে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে যোগ দেওয়ার কথা রয়েছে আবদুল্লাহর। প্রসঙ্গত, পেহেলগাঁওয়ের ঘটনার পর ওমর আবদুল্লাহর সঙ্গে এই প্রথম মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আলোচনার টেবিলে সেই বিষয় উঠে আসে কিনা সেদিকেও নজর রয়েছে ওয়াকিবহল মহলের। পেহেলগাঁও কাণ্ডের পর বারবার হতাশা প্রকাশ করতে দেখা গিয়েছিল ওমর আবদুল্লাহকে। জম্মু কাশ্মীরের বিধানসভায় নিন্দা প্রস্তাব পাশের সময় নিজেদের সরকারের ব্যর্থতাও মেনে নেন। পর্যটকদের নিরাপদে বাড়ি ফেরাতে ব্যর্থ হওয়ার জন্য ক্ষমাও চান ওমর। স্পষ্ট বলেছিলেন, আমি জানি না মৃতদের পরিবারের কাছে কিভাবে ক্ষমা চাইব। আয়োজক হিসাবে পর্যটকদের নিরাপদে বাড়ি ফেরানো আমার কর্তব্য ছিল, কিন্তু আমি পারিনি। ভূস্বর্গে পর্যটকদের নিরিখে বাঙালিদের ভিড় গত কয়েক বছর বেড়েছে। বছরভর ভূস্বর্গ কাশ্মীরে বেড়াতে যান পশ্চিমবঙ্গের মানুষজন। পেহেলগাঁওয়ের ঘটনার পর এখানে সেখানে বিষাদের ছায়া। ওয়াকিবহল মহলের মতে, জম্মু কাশ্মীরের পর্যটনকে আরও বাড়াতে রাজ্যের পর্যটকদের উদ্বুদ্ধ করতে চান জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সূত্রে খবর, সেই বিষয়টিকে ফলপ্রসূ করতেই বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বিশেষ বৈঠক করবেন তিনি। দূষণ নিয়ন্ত্রণে ফের কঠোর পদক্ষেপ নিতে চলেছে দিল্লি সরকার। আগামী 1 নভেম্বর থেকে দিল্লির রাস্তায় 15 বছরের বেশি পুরনো পেট্রোল চালিত এবং 10 বছরের পুরনো ডিজেল চালিত গাড়িতে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া হবে, এমনটাই জানিয়েছে দিল্লি পরিবেশ দফতর। দীর্ঘদিন ধরে রাজধানীতে দূষণের মাত্রা বিপজ্জনক সীমা ছাড়িয়েছে। সে কারণে দিল্লি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সুপারিশে সিদ্ধান্তই নেওয়া হয়েছে। যদিও 1 জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু জনতার তীব্র বিরোধিতার মুখে পড়ে তা স্থগিত করা হয়। পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা আগেই জানিয়েছিলেন এটি সাময়িক বিরতি মাত্র। এবার সরকার স্পষ্ট জানিয়ে দিল 1 নভেম্বর থেকে সিদ্ধান্ত কার্যকর হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী শহরের সব পেট্রোল পাম্পে বসানো হবে বিশেষ প্রযুক্তিযুক্ত যন্ত্র, যা গাড়ির বয়স শনাক্ত করতে পারবে। পুরনো গাড়ি শনাক্ত হলেই তাতে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাবে। এছাড়াও গঠন করা হবে নজরদারি দল এবং বাইরে পুরনো গাড়িতে দিল্লিতে প্রবেশ বন্ধ নেওয়া হবে কঠোর পদক্ষেপ। তবে এই সিদ্ধান্তের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ বা কলকাতার সরকার কোনো প্রতিক্রিয়া এখনও জানায়নি। কলকাতার পুরনো গাড়ি নিয়ে কোনো নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। কাটোয়ার রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় আরও 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা হল ইব্রাহিম শেখ, সফিক শেখ এবং সফিক মণ্ডল। সকলেই রাজুয়া গ্রামের বাসিন্দা। মঙ্গলবার কেতুগ্রাম এবং রাজুয়া গ্রাম থেকে অভিযান চালিয়ে ধৃতদের গ্রেপ্তার করা হয়। আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ফরেনসিক দল তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে 7 কেজি বোমার মশলা উদ্ধার করেছে। তদন্তে জানা গিয়েছে, মশলা মুর্শিদাবাদ থেকে কেনা হয়েছিল কেজি প্রতি 11,000 টাকায়। বাজারের দাম 7 থেকে 8,000 টাকা। গত শুক্রবার বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু হয় বীরভূমের বরকাত কারিকরের। গুরুতর জখম অবস্থায় ধরা পড়ে মূল অভিযুক্ত তুফান চৌধুরী। এরপর একে একে ধরা পড়ে জমির শেখ সহ মোট 6 জন। এদিন নতুন করে দ্রুত 3 জন মিলিয়ে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9। তদন্তে জানা গিয়েছে, ইব্রাহিম মশলা সরবরাহ করত, সফিক শেখ পাহারা দিত। সফিক মণ্ডল ঘটনাস্থলে না থাকলেও বোমা তৈরির সরঞ্জাম কিনতে সাহায্য করেছিল। বিস্ফোরণে ইব্রাহিম এবং সফিক আহত হলেও চিকিৎসা না করিয়ে পালিয়ে যায়। পুলিশ ধৃতদের জেরা করে চক্রে আর কারা জড়িত তা জানার চেষ্টা করছে। আজকের সমস্ত খবর এখানেই শেষ করলাম। তবে রাজ্যের রাজনীতি থেকে সাধারণ মানুষের প্রতিদিনের খবর, প্রতিটি ঘটনার নির্ভুল আপডেট পেতে নজর রাখুন কলকাতা পত্রিকা চ্যানেলে। সাংবাদিকতার নিষ্ঠা, গতি এবং সত্যতার জন্যই আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।